হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। তোমরা জানো সামনে রয়েছে গ্রুপ সি অ্যান্ড ডি। তো সেক্ষেত্রে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করছিলাম পার্সেন্টেজ, তো আজকে তারই থার্ড পার্ট। তো আজকে আমরা থার্ড পার্টে এই পার্সেন্টেজের কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো যা যা কোশ্চেন তোমাদের করানো হয়েছে লাস্ট দুটো ভিডিওতে, তো মোটামুটি সেগুলো তোমরা ভালো করে যদি করতে পারো তাহলে একটা বেসিক আইডিয়া তো বিল্ড আপ হবেই, তার সাথে সাথে তোমরা কিন্তু কোশ্চেনও কিন্তু কমন পেতে পারো। তো কোশ্চেনগুলোকে ভালো করে তোমরা প্র্যাকটিস করো, ভিডিওগুলোকে ভালো ভালো লাগলে শেয়ার করো, ঠিক আছে? আগের দুটো ভিডিও যারা যারা দেখোনি তারা তারা আগের দুটো ভিডিও দেখো, তারপর তোমরা থার্ড পার্টে এসো, কারণ থার্ড পার্টটা পুরোপুরি আমরা যে পার্সেন্টেজের কোশ্চেনগুলো আগের দুটো ভিডিওতে দেখেছিলাম তারই একটা তুমি ধরতে পারো যে প্র্যাকটিস ক্লাস হচ্ছে এটা। তো চলো স্টার্ট করা যাক দেরি না করে। ফার্স্ট যে প্রশ্নটাকে নিয়ে আমরা আলোচনা করব, ইলেকশন বেসড কোশ্চেন। আরো একবার বলছে, একটা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট বৈধ ভোটের 70% পেয়েছেন এবং 3600 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাহলে একজন যদি 70% পায় তাহলে অপরজন 30% পেয়েছে, আর ব্যবধানটা তার মানে 40%। এটা বোঝা গেল। একজন যদি 70% পায় তাহলে অন্যজন বৈধ ভোটের 30% পেয়েছে, তাহলে ব্যবধানটা মানে পার্থক্যটা কত পার্সেন্টে দাঁড়ালো? 40% দাঁড়ালো। এখানে বলছে যে যদি 10% ভোট অবৈধ বলে গণ্য করা হয় তাহলে মোট ভোটারের সংখ্যা কি ছিল? 10% ভোট যদি অবৈধ হয়, মানে ইনভ্যালিড যদি হয়, তাহলে ভ্যালিড ছিল কত পার্সেন্ট? তাহলে ভ্যালিড ভোট ছিল যে 90%। তাহলে তোমাকে যদি ইকুয়েশন তৈরি করে সলভ করতে হয়, তাহলে কোশ্চেনটাকে সলভ করতে গেলে তুমি ধরে নাও যে মোট ভোটারের সংখ্যা ছিল হচ্ছে এক্স জন। মোট ভোটারের সংখ্যা ছিল এক্স জন। মোট ভোটারের সংখ্যা ছিল হচ্ছে এক্স জন। এবারে এক্স জনের 10% হচ্ছে কি ইনভ্যালিড, তাহলে ভ্যালিড কত পার্সেন্ট হবে? 90% হয়ে যাবে হচ্ছে ভ্যালিড। তারপর ভ্যালিডের সাথে আমাকে কি গুণ করতে হবে? আরো এই দুটো পার্সেন্টেজের যে ডিফারেন্স, দুটো পার্সেন্টেজ বলতে একজন পেয়েছে 70% আর একজন পেয়েছিল তাহলে 30%। 70 আর 30-এর মধ্যে গ্যাপ কত? 40%। তাহলে 40% আরো এখানে মাল্টিপ্লাই করতে হবে, করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3600। করলে যেটা পাবো সেটা হচ্ছে আমরা পাবো 3600। তাহলে এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে ফাইনাল আনসার আমরা পেয়ে যাবো। তাহলে কোশ্চেনগুলোকে যেভাবে সলভ করানো হচ্ছে একটু ভালো করে দেখো। তাহলে এটা 4 9 36, এটা পুরোপুরি তোমার 3600-র সাথে কেটে কুটে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। তাহলে এক্স এর মান আমরা ফাইনালি যেটা পেলাম, উইদাউট অপশন আমরা কোশ্চেনগুলোকে সলভ করছি। 100-এর সঙ্গে আরো একটা 100 গুণ, তাহলে 10,000 হয়ে যাবে হচ্ছে আনসার। তো আমরা কোশ্চেনগুলোতে কোনো রকম অপশন রাখিনি, যে কোশ্চেনগুলো সলভ করবে ইন ডিটেলস আমরা সলভ করবো, ঠিক আছে? তাহলে ফাইনালি আমরা আনসার যেটা পেলাম সেটা হচ্ছে 10,000 আনসার পেলাম। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করবো, সেই কনসেপ্টগুলোকে নিয়ে আলোচনা করবো যদি কোনো রকম তোমাদের কোয়ারি থাকে। নেক্সট আমরা কোশ্চেন চলে যাব সেকেন্ড কোশ্চেনে। বলছে একটি শহরের জনসংখ্যা প্রথম বছরে 15% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 20% হ্রাস পায়, তৃতীয় বছরে 10% আবার বৃদ্ধি পাচ্ছে। মানে 3বার পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে। হওয়ার পর যদি 3 বছর পর শহরের জনসংখ্যা 101200 হয় তাহলে 3 বছর আগে শহরের জনসংখ্যা কি ছিল? দেখো 3 বছর আগে শহরের জনসংখ্যা কি ছিল সেটা বের করবার জন্য তাহলে আমরা 3 বছর আগে জনসংখ্যাটাকে ধরে নিচ্ছি এক্স জন ছিল। 3 বছর আগে শহরের জনসংখ্যা যদি এক্স জন হয়, সুবিধা হচ্ছে কিনা এক্স ধরে তুমি যদি ইকুয়েশন একটা তৈরি করে নাও তাহলে খুব তাড়াতাড়ি কোশ্চেনটাকে সলভ করা যায়। তাহলে এক্স জন যদি শহরের জনসংখ্যা হয় তাহলে এক্স জনের মধ্যে কি হয়েছে প্রথমে, তারপরে 15% বৃদ্ধি পেয়েছে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত নাম্বার বের করতে আমরা কি করি? 115/100 দিয়ে গুণ করি। আর 15/100 দিয়ে কখন গুণ করা হয়? যখন কতটা বৃদ্ধি পাচ্ছে শুধু সেইটুকু পার্ট দেখতে চাই। এখানে আমাদের কি করতে হবে? 115/100 দিয়ে গুণ করতে হবে। 3 বছর আগের জনসংখ্যার সঙ্গে যখনই আমি 115/100 দিয়ে গুণ করলাম, আমরা নেক্সট ইয়ারের জনসংখ্যাটা কত সেটা পেয়ে গেলাম। তারপরের বছর দ্বিতীয় বছর আবার কি হয়েছে? 20% হ্রাস পেয়েছে, তাহলে ইন্টু হ্রাসপ্রাপ্ত নাম্বার মানে 80/100 দিয়ে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। 80/100 ইন্টু তারপর আবার তৃতীয় বছরে 10% আবার বৃদ্ধি পাচ্ছে, তাহলে লিখবো কি 110/100। ফাইনালি আমরা এখান থেকে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা ইকুয়ালের সাথে লিখবো ডান দিকে 101200। তাহলে এখান থেকে ফাইনালি আনসার পাবো। এটাকে ক্যালকুলেট করে দেখে যাক কত আসছে। তাহলে উপর থেকে দুটো জিরো, নিচ থেকে দুটো জিরো কাটলো। আচ্ছা, এটা তোমার 5 দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে এটা আসছে হচ্ছে 20, 5 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 23। এখানে 11 আছে, এখানে এই নাম্বারটা আছে, চাইলে তোমরা 11 দিয়ে ওটা পুরোপুরি কাটতে পারো, চাইলে 8 দিয়েও তোমরা কাটতে পারো।
তো চলো এটাকে 8-এ আমরা ছোট করে নিই, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা 4 পাওয়া যাচ্ছে, 2 দিয়ে কাটলে এটা 50 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এই নাম্বারটাকে 4 দিয়ে প্রথমে কাটি, তাহলে এই 4 কাটলো, এটাকে 4 দিয়ে কাটলে কত হয়, 4 দুগুণে 8, 4 5-এ 20, 3 4-এ 12, দুটো শূন্য। 23 দিয়ে পুরোপুরি কাটা যায়, 23 দিয়ে এটা পুরোপুরি কাটবে, 23 একে 23, আবার 23 একে 23, 11-এর পেছনে দুটো শূন্য, আর এটা 11 আর এই নাম্বারটা পুরোপুরি কাটবে, হয়ে যাবে কত 100। তাহলে আমরা পেলাম হচ্ছে ডান দিকে 100 আর নিচে আছে হচ্ছে কত, নিচে আছে হচ্ছে 1000। তাহলে 1000-এর সাথে 100 গুণ হয়ে যাবে, তাহলে x এর মান হয়ে যাবে হচ্ছে 1000, তার সঙ্গে আরো 100 গুণ হবে, মানে আরো দুটো শূন্য পারবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে ফাইনালি আনসার। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের। তাহলে খুবই সহজে আমরা কিন্তু ক্যালকুলেশনের সাথে আমরা কোশ্চেনটার আনসার বের করতে পারলাম। শহরের জনসংখ্যাটাকে 3 বছর আগে তোমরা ধরে নিলে এক্স, সেই এক্স এর সঙ্গে আমরা সাকসেসিভলি কত পার্সেন্ট করে বাড়ছে তার আমরা ক্যালকুলেশন করতে করতে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা পেলাম কত 101200। তো ক্যালকুলেট করে আমরা ফাইনালি আনসার পেলাম এক্স এর ভ্যালু। চলে যাব নেক্সট কোশ্চেনে। পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, একজন ব্যক্তি খরচ যদি অপরিবর্তিত রাখতে চায় তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেন সহজে আমরা সলভ করতাম কিভাবে, পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে 100 থেকে হয়ে গেছে কত 125। তো বারবার তোমাদের এই কোশ্চেন গুলোকেই দেখানো হচ্ছে, তার কারণ হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলোই বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন গুলোই পাবে, এক্সাম দেওয়ার পর তোমরা দেখবে যে এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেয়েছো, ঠিক আছে। তো 20%, 25% কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তাহলে তোমাকে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে তার জন্য ব্যাক ক্যালকুলেশন করতে হবে, মানে এই দিক থেকে ওই দিকে কত পার্সেন্ট কমেছে সেটা দেখতে হবে। তাহলে এই দিক থেকে এদিকে কত পার্সেন্ট কমবে, তাহলে 25 কমেছে, কার রেসপেক্টে কমেছে 25, 125-এর রেসপেক্টে কমেছে ইনটু 100। তাহলে ফাইনালি আমরা যে আনসারটা পেলাম 5, 100-কে 5 দিয়ে ভাগ, 100-কে 5 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে কত 20%। তাহলে ফাইনালি আমরা পেলাম হচ্ছে 20%। ক্লিয়ার হয়েছে সবার, দেখে নাও। তো একটা অ্যানাউন্সমেন্ট যেটা তোমাদের একটু বলার দরকার, সেটা হচ্ছে যে যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই অ্যাপটাকে ডাউনলোড করোনি উড়ান পাঠশালা, যেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা তোমরা গুগল প্লে স্টোর থেকেও তোমরা অ্যাপটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে। অ্যাপটাকে ডাউনলোড করো আর ডাউনলোড করে আমাদের এই অ্যাপের সাথে যুক্ত হয়ে যাও, ক্লাসগুলো করতে থাকো, ঠিক আছে। সেখানে তোমরা মক টেস্ট দিতে পারবে, মক টেস্ট সিরিজ স্টার্ট হয়ে যাচ্ছে গ্রুপ সিডি এর জন্য, তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করে নাও এবং আমাদের চ্যানেলটাকেও সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে নিও। আমরা নেক্সট কোশ্চেনে যাব। বলছে একটি পরীক্ষায় একজন ছাত্র 30% নাম্বার পেয়ে 25 নাম্বারের জন্য অকৃতকার্য হয়, ফেল করে গেছে। বলছে 30% নাম্বার পেয়ে 25 নাম্বারের জন্য ফেল, আর অন্য একজন ছাত্র 40% নাম্বার পেয়ে 5 নাম্বার থেকে 25 নাম্বার বেশি পেয়েছে। তো এই টাইপের কোশ্চেন করার সহজ টেকনিক কি দেখানো হয়েছিল, যে পার্সেন্টেজ মাইনাস করো, নাম্বার অ্যাড করো, ঠিক আছে। পার্সেন্টেজ মাইনাস মানে 30 আর 40 মাইনাস করলে কত আসছে 10%। তাহলে 10%-এর ইকুইভ্যালেন্ট আমরা কি বলবো, 10% ইকুইভ্যালেন্ট বলবো হচ্ছে এখানে নাম্বার অ্যাড হয়ে যাবে, ওদিকে পেয়েছে 25 নাম্বার, এখানে পেয়েছে 25 নাম্বার, মানে দুটো অ্যাড করলে আসবে কত 50। তাহলে 10% মানে যদি 50 হয়, বলছে পাস নাম্বার কত ছিল, পরীক্ষার ফুল মার্কস জানতে চাইনি, বলেছে পাস নাম্বার কত। তাহলে 1%-এর ভ্যালু কি হয়ে যাবে 5 হয়ে যাবে। এবার পাস নাম্বার বের করতে গেলে তোমরা এক কাজ করো, এই 30%-এর ভ্যালু বের করে নাও, ঠিক আছে। তো 30%-এর ভ্যালু বের করলে কিন্তু সেটা আনসার না, 30%-এর ভ্যালু বের করার পরেও সে কিন্তু 25 নাম্বারের জন্য ফেল করে গেছে। যেটা পাবো 30%-এর ভ্যালু, তার সঙ্গে আরো 25 আমরা কি করে দেবো, অ্যাড করে দেবো, যেহেতু 25 আরো পেতে হবে। তাহলে 30%-এর ভ্যালু এসে যাবে কত 150। কিন্তু পাস করতে গেলে কি 150 দরকার না, সে তো 150 পেয়ে 25 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে পাস মার্ক হয়ে যাবে কত, পাস মার্ক হয়ে যাবে হচ্ছে 150 প্লাস 25 মানে 175। তাহলে 175 পেলে হচ্ছে পাস। তাহলে ফাইনালি যেটা আনসার পেলাম সেটা হচ্ছে 175। ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো, ঠিক আছে। ভিডিওগুলো যেগুলো আমরা আপলোড করেছি প্রথম দুটো ভিডিও, সেগুলোকে তোমরা দেখলেই কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। তো আগের দুটো ভিডিও অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে, রামের বেতন শ্যামের বেতনের চেয়ে 20% যদি বেশি হয় তাহলে শ্যামের বেতন রামের বেতনের চেয়ে শতকরা কত কম। বলছে রামের বেতন শ্যামের বেতনের চেয়ে মানে তাহলে শ্যামের বেতন আমরা ধরে নেবো কি, শ্যামের বেতন ধরে নেবো হচ্ছে 100, আর তাহলে রামের বেতন ধরে নেবো কত 20% বেশি মানে 120। তোমাকে রিভার্সে কোশ্চেনটা করা হয়েছে যে শ্যামের বেতন রামের থেকে কত পার্সেন্ট কম, শ্যামের বেতন
রামের থেকে কত পার্সেন্ট কম। তাহলে আগে বলো যে শ্যামের বেতন রামের থেকে কতটা কম। শ্যামের বেতন রামের থেকে 20 কম, কিন্তু কখনোই আমরা বলতে পারবো না যে 20% কম। বারবার প্র্যাকটিস করানো হচ্ছে এই টাইপের কোশ্চেন গুলো। ডিভাইডেড বাই কত, 120 ইন্টু 100, এটা কাটলে কত পাই আমরা, 6 পাই। 100 কে 6 দিয়ে ভাগ করো, তাহলে 50/3, আর 50 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 ষোলো 48, 2/3। তাহলে 16.2-3% কি হবে, শ্যামের বেতন রামের চেয়ে কম। তাহলে 16.2-3% হয়ে যাবে হচ্ছে কম। আর 2/3% কে আমরা এইভাবেও লিখতে পারি 16.67%। ঠিক আছে, 16.67%, এটাও কিন্তু আনসার। ঠিক আছে, ক্লিয়ার সবার? নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক কি রয়েছে। বলছে একটি পরিবারে চাল, তেল আর চিনির খরচ যথাক্রমে 10%, 20% এবং 50% বৃদ্ধি পেয়েছে। যদি এই জিনিসগুলো খরচের অনুপাত 2:3:5 হয়, মানে আগে 2:3:5 অনুপাতে খরচ হতো, তাহলে পরিবারে মোট খরচের পরিমাণ কত পার্সেন্ট বেড়েছে। আচ্ছা, তো আমরা কিন্তু এর আগে একটা টাইপ দেখেছিলাম, যে টাইপের কোশ্চেনটাকে আমরা অ্যাভারেজ ইউজ করে সলভ করে দিয়েছিলাম। তো এই কোশ্চেনটাকে আমরা কিন্তু অ্যাভারেজ ইউজ করে, অ্যাভারেজের কনসেপ্ট ইউজ করে এই কোশ্চেনটাকে আমরা সলভ করে দিতে পারবো। যে এখানে মোট খরচ কত পার্সেন্ট বেড়েছে, আমরা অ্যাভারেজ করে দিই 3% অ্যাভারেজ, কিন্তু এই 3% অ্যাভারেজ মানে কিন্তু এই 3%কে অ্যাড করে 3 দিয়ে ডিভাইড করা নয়। এখানে কিন্তু অনুপাতটা দিয়ে দিয়েছিল যে আগে কি অনুপাতে খরচ হতো। আগে চালের জন্য যদি 2 টাকা খরচ হয়, তেলের জন্য 3 টাকা খরচ হতো, আর চিনির জন্য 5 টাকা খরচ হতো। এই অনুপাতটা দেওয়া আছে। তাহলে আমরা যখন অ্যাভারেজ করব তখন আমরা কি করব, 2 এর সঙ্গে কি করব, 10% গুণ করব, প্লাস তারপর 3 এর সাথে গুণ করব কত, 20, প্লাস তারপর আর 5 এর সাথে গুণ করব হচ্ছে 50, গুণ করে তাকে ডিভাইড করব কত দিয়ে, তাকে ডিভাইড করব হচ্ছে 5 আর 3 হচ্ছে 8 আর 2 10 দিয়ে ডিভাইড। এবার 10 দিয়ে ডিভাইড করা মানে পিছন দিক থেকে একটা করে শূন্য কেটে যাওয়া। তাহলে এটা হয়ে গেল 20, পরেরটা হয়ে গেল 60, তারপরটা হয়ে গেল কত 250, তাকে 10 দিয়ে ডিভাইড। তাহলে কত আসছে এটা ক্যালকুলেট করে, 33, 330/10, 10 শূন্য 33, কত আসে 33%। তাহলে কি বলবো আমরা, 33% খরচটা কি হয়ে গেছে, বেড়ে গেছে, 33% বেড়ে গেছে। ঠিক আছে, খরচটা 33% কি হয়ে গেছে, বেড়ে গেছে। এখানে বলেছিল তাই, দেখো মোট খরচের পরিমাণ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, তো 33% বেড়ে গেছে। তোমরা যদি চাইতে এটাকে তোমরা 200 টাকা, 300 টাকা, 500 টাকা ধরেও তোমরা কিন্তু কতটা করে বৃদ্ধি পেয়েছে সেই ক্যালকুলেশন করে আনসার বের করতে পারতে। তো এইভাবেও তোমরা কিন্তু বের করতে পারো। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। চলো নেক্সট দেখি প্রশ্ন কি রয়েছে। যদি একটি সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করা হয়, তাহলে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা হচ্ছে 60। বলছে একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটার 60% থেকে তুমি আরো কি করছো, 60 মাইনাস করছো, করার পর তুমি 60 পাবে। বলছে একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটার 60% এটা থেকে তুমি আবার মাইনাস করছো কত, আরো 60 বিয়োগ করছো। বলছে একটা সংখ্যা ছিল, যে সংখ্যাটার 60% থেকে তুমি আরো বিয়োগ করছো কত, 60, যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটাও কত, 60। ঠিক আছে, একটা নাম্বার ছিল, যে নাম্বারটার 60% থেকে তুমি কি করছো, 60 বিয়োগ করছো, বিয়োগ করার পর যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা কত, 60। তাহলে এক্স এর মান কত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তো 6x/10 ইকুয়ালস টু, এই -60টাকে ওদিকে যদি নিয়ে যাই, তাহলে 60 আর 60 অ্যাড হয়ে গিয়ে 120 হয়ে যাবে, 6 আর 120 কাটবে, হয়ে যাবে কত, 20। তাহলে এক্স এর মান হয়ে গেল কত, 20 × 10 মানে 200। তাহলে নাম্বারটা ছিল হচ্ছে 200, নাম্বারটা ছিল হচ্ছে 200। সেই 200-র 60% থেকে যদি তুমি 60 বিয়োগ করো, তাহলে তুমি আনসারটা কি পাবে, 60 পাবে। চাইলে তোমরা এই কোশ্চেনগুলোকে অপশন টেস্ট করতে পারো, কিন্তু এই বেসিক জিনিসের জন্য অপশনের দরকার পড়ে না। তোমরা যদি এই সিস্টেমগুলোকে একটু ধরতে পারো, তাহলে কিন্তু যে কোনো কোশ্চেনের তুমি ইকুয়েশন তৈরি করতে তোমরা পারবে। দেখা যাক নেক্সট কোশ্চেন কি রাখা আছে। দেখো ইম্পর্টেন্ট একটা টাইপ। বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% প্রথমে বৃদ্ধি করা হলো, প্রস্থতে 10% হ্রাস করা হলো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে এরিয়া বা ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা, সেটা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে আমরা কি পাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি বলেছে, 20% বৃদ্ধি, আর প্রস্থ কি বলেছে, 10% হ্রাস। তাহলে এল
এল মানে দৈর্ঘ্য, লেন্থ 20% বৃদ্ধি পাচ্ছে, আর প্রস্থ কি হচ্ছে 10% হ্রাস পাচ্ছে, তাহলে এরিয়ায় কত পার্সেন্ট চেঞ্জ আসবে? ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তাহলে এই ফর্মুলা ইউজ করে দিই, আনসার আমরা পেয়ে যাব। তাহলে এক্স এর জায়গায় কি লিখবো? 20% বৃদ্ধি মানে +20, ওয়াই এর জায়গায় কি লিখবো? 10% হ্রাস মানে -10। তারপর এক্স পজিটিভ আর ওয়াই নেগেটিভ, প্লাস মাইনাস মাইনাস এন আছে, -20 × 10 ডিভাইডেড বাই কত? 100। তাহলে ক্যালকুলেট করলে 20 থেকে 10 মাইনাস করলে 10 পাওয়া যায়, মাইনাস আরো কত আসছে? 2 আসছে, তাহলে এখান থেকে আসছে ফাইনালি 8%। 8% পজিটিভ এসছে, তাহলে আমরা আনসার যখন বলবো তখন বলবো এরিয়াটা 8% কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে এরিয়া 8% বৃদ্ধি। ঠিক আছে। আচ্ছা, অল্টারনেটিভ পদ্ধতি, 10% বাড়ছে মানে 120, সরি 10% না 20% বাড়ছে মানে 120/100 ইন্টু 10% কমছে মানে 90/100, ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটলো, কাটার পর 9 12 কত? 108, আর নিচে এসছে কত? 100, এই শূন্যগুলো কেটে গেছে, নিচে এসছে 100, তাহলে 108/100, 108/100 মানে যে ভগ্নাংশটা এসছে সেই ভগ্নাংশের লব বড় এসছে মানে পার্সেন্টেজ বৃদ্ধি হচ্ছে। কত পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে? 100 থেকে কতটা বেড়েছে দেখে নাও, 100 থেকে বেড়েছে হচ্ছে 8 ইউনিট, ইন্টু 100 তো করতেই হবে, পার্সেন্টেজের যদি আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে চাই একটা 100 তো গুণ করতেই হবে। তো বলবো আমরা 8% কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। দেখো এই যে ভগ্নাংশটা এসে সেই ভগ্নাংশের হরে 100 বসে আছে, লবে আরো 8 বেশি বসে আছে, মানে আমরা ডিরেক্ট বলে দিতে পারি যেখানে 8% বৃদ্ধি হয়েছে। কিন্তু সবার তো এর হরে তো 100 নাও থাকতে পারে, তো হরে যদি 100 না থাকে তখন তোমাকে কিন্তু এইটা করতেই হবে। ধরো নিচে 100 না থেকে ধরো 102 রাখবে, ধরো 102 আছে নিচে, তাহলে আমরা কি লিখবো? ওপরের নাম্বারটা 102 এর থেকে কতটা বেশি? 6 বেশি, তাহলে লিখতে হবে 6/102 মানে 102 × 100। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। আচ্ছা, 5 লাইনের কোশ্চেন রয়েছে, একটু ভালো করে পড়া যাক প্রশ্নটা কি বলছে। বলছে একটি জাতীয় সমীক্ষায় 2011 সালে জাতীয় দল এর ভোটার ছিল 2.5 লাখ। আচ্ছা, 2011 সালে এ দলের ভোটার ছিল হচ্ছে 2.5 লাখ। 2012 সালে জাতীয় দল এর ভোটার 60% বেড়ে গেছে। তার মানে এখনো পর্যন্ত এর সম্পর্কেই বলেছে 2011 সালের ইনফরমেশন, 2012 সালের ইনফরমেশন আমরা পেয়ে গেছি। 2011 সালে এ দলে ভোটার ছিল 2.5 লাখ, 2012 সালে এ দলের ভোটারটা 60% বেড়ে গেছে। এবার বলছে 2012 সালে জাতীয় দল বি এর ভোটার জাতীয় দল এর ভোটারের 87.5% হয়। আচ্ছা, তোমার 2012 সালে বি এর ইনফরমেশনও দিয়ে দিয়েছে। বি এর ইনফরমেশনটা কি দিয়েছে? এ যে ভোটগুলোকে নিয়ে কাজ করছিল 2012 সালে তার 87.5% ছিল হচ্ছে বি দল, এবং 2011 সাল থেকে জাতীয় দল বি এর ভোটার 40% বৃদ্ধি পেয়েছে। তাহলে 2011 সালে জাতীয় দল বি এর ভোটারের সংখ্যা নির্ণয় করো। একটা ছক করি, ঠিক আছে? দেখো এখানে আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে দুটো দল আছে আর দুটো সাল আছে। ঠিক আছে, দুটো দল আছে আর দুটো সাল আছে। আমি এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে 2011 সাল, মানে এখানে যে দুটো নাম্বার আসবে, এখানে যে দুটো বক্স রয়েছে এই দুটো বক্স হচ্ছে 2011 সালের ইনফরমেশন, আর এটা হচ্ছে 2012 সালের ইনফরমেশন। 2012 সাল এটা হচ্ছে জাতীয় দল এ, এটা জাতীয় দল বি। তাহলে বুঝে গেছে নিশ্চয়ই? আমি যদি এই বক্সে কোনো নাম্বার লিখি তাহলে সেটা বুঝবে কি যে 2011 সালে এর ইনফরমেশন, এই বক্সে কোনো নাম্বার লিখলে কি বুঝবে যে 2011 সালে বি এর ইনফরমেশন, এই বক্সে কোনো নাম্বার লিখলে তুমি কি বুঝবে 2012 সালের এর ইনফরমেশন পাচ্ছি, আর এই বক্সে কোনো নাম্বার লিখলে তোমরা কি বুঝবে যে 2012 সালে বি এর ইনফরমেশন আমরা পাচ্ছি। এবার এখানে কি বলা হয়েছে? বলছে যে 2011-তে এর ভোটার ছিল 2.5 লাখ, মানে এই জায়গায় 2.5 লাখ আমাকে লিখতে হবে। ঠিক আছে, এই জায়গায় লিখতে হবে 2.5 লাখ। দেখ কাজ করি, আমি প্রথমে 2.5 লাখ না লিখে, যেহেতু পুরো যে সিস্টেমটাকে দেখো এখানে 2.5 লাখ দেওয়ার পর পুরো যে লাইন, বাকি যে 4টে লাইনে শুধু পার্সেন্টেজই ইউজ করা হয়েছে, আর দেখো কোনো লাখের গল্প দেয়নি। তো আমি 100 ধরে কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করছি। আমি ধরে নিচ্ছি এইখানে 100 জন ছিল, প্রয়োজন অনুযায়ী আমরা 100টাকে আবার চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, প্রয়োজন অনুযায়ী আমরা 100টাকে চেঞ্জ করতে পারি। তো 2012 সালে কি ইনফরমেশন বলছে যে এর ভোটার 60% বেড়ে গেছে। এতে এখানে কত ছিল? 100 ছিল, 2012 সালে 60% বেড়ে গেছে, মানে 160 হয়ে গেছে।
আর কি বলেছে, এতখানি পর্যন্ত কমপ্লিট। নেক্সট বলছে যদি 2012 সালে জাতীয় দল বি, মানে এইটার কথা বলছে, 2012 সালে জাতীয় দল বি এর ভোটার জাতীয় দল এর ভোটারের 87.5% হয়, তাহলে এইখানকার ভোটটা কি বলছে, এই ভোটটার 87.5%। দেখো 87.5% এর একটা ফ্র্যাকশন ভ্যালু আছে। দেখো তোমায় কিন্তু বলা হয়নি যে 87.5% বৃদ্ধি হয়েছে বা হ্রাস হয়েছে, অনলি বলা আছে 87.5%। তাহলে 87.5% যে ফ্র্যাকশন ভ্যালু সেটা হচ্ছে, দেখো 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8, 12.5% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8, আর এটা হচ্ছে সেই 12.5% এর 7 গুণ, 7 টাইমস, 7 গুণ আছে, তাহলে এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু 7/8। তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো যে যদি এখানে 8 থাকে তাহলে এইখানে থাকবে হচ্ছে সেই অনুযায়ী 7, এইখানে যদি ভ্যালুটা 8 হতো তাহলে এই জায়গা হতো হচ্ছে 7, কিন্তু এই জায়গায় কি 8 আছে, এই জায়গায় 8-এর 20 গুণ আছে, এই জায়গায় যে নাম্বারটা আছে সেটা 8-এর ক গুণ আছে, 20 গুণ আছে, তাহলে এই জায়গায় 7-এর 20 গুণ করে বসবে, এই জায়গায় যে নাম্বারটা বসবে সেই নাম্বারটা কি বসবে, 7-এর 20 গুণ। 8-এর 20 গুণ যদি 160 হয় তাহলে 7-এর 20 গুণ কত, 7-এর 20 গুণ হচ্ছে 140, তাহলে এই জায়গায় বসবে 140। তোমরা চাইলে 160-এর 87.5% ক্যালকুলেট করেও লিখতে পারো 140, আমি পাশে দেখিয়ে দিচ্ছি। যে তোমাদের যদি মনে হয় এই সিস্টেমটা বুঝতে প্রবলেম, তাহলে তোমরা এইভাবে 160-এর কত পার্সেন্ট বলেছে, 67.5% ক্যালকুলেট করে দেখে নিতে পারো। তাহলে এটা ক্যালকুলেট করবে যেই দেখবে 140 চলে এসছে, ঠিক আছে, ক্যালকুলেশন করবে দেখবে দশমিক তুলবে, নিচে 100 বসাবে, কাটাকুটি করবে 125 দিয়ে, তো কাটাকুটি করার পর দেখবে 7-8 আসছে, কাটাকুটি করলে দেখবে 140 চলে এসছে। এইবার কি বলছে, এই যে নাম্বারটা এলো যে 2012 সালে বিয়ের ইনফরমেশনটা এলো, এই যে বলছে এবং 2011 সাল থেকে জাতীয় দল বি এর ভোটারের 40% বৃদ্ধি পেয়েছে, মানে বলছে যে 2012 সালে যে নাম্বারটা এলো সেটা এইখানে যা ছিল তার থেকে 40% বৃদ্ধি পেয়েছে। কি বলা হচ্ছে, আরেকবার বলছি, এইখানে যে নাম্বারটা ছিল সেই নাম্বারটা থেকে এই নাম্বারটা আরো 40% বৃদ্ধি পেয়েছে। তবে নিশ্চয়ই তোমরা কনফার্ম যে এই জায়গায় 100ই থাকবে, 100 থেকে 40% বাড়ালে তবেই তো 140 হয়, তাহলে কনফার্ম এই বক্সটাতেও কি থাকবে, 100ই থাকবে। তাহলে এবার বলো এই দুটো বক্সের ভ্যালু হয়ে গেছে কি সেম সেম। শুরুতে প্রশ্নে বলেছিল কি এই বক্সে বসবে 2.5 লাখ, তাহলে প্রশ্ন কি করা হয়েছে, 2011 সালে জাতীয় দল বি এর ভোটারের সংখ্যা নির্ণয় করো, জাতীয় দল বি এর ভোটার মানে এইটা, এটাও তাহলে 2.5 লাখ হবে, তাহলে এইটা মানে যদি 2.5 লাখ হয় তাহলে এটাও কি হবে 2.5 লাখ হবে, তাহলে ফাইনালি যে আমরা আনসার পেলাম সেটা পেলাম কত, 2.5 লাখই পেলাম, 2.5 লাখ। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, একবার দেখে নাও। চলো নেক্সট কোশ্চেন। বলছে একটি মিশ্রণে 15 লিটার তরল আছে যার মধ্যে 20% অ্যাসিড রয়েছে, এতে 5 লিটার জল যোগ করা হলে নতুন মিশ্রণে অ্যাসিড কত শতাংশ হবে। বলছে একটা মিশ্রণ রয়েছে যাতে 15 লিটার তরল আছে, 15 লিটার, কি কি আছে, অ্যাসিড আছে আর কি আছে, ওয়াটার আছে, অ্যাসিড আছে আর ওয়াটার আছে। অ্যাসিড আছে 20%, অ্যাসিড যদি 20% হয় তাহলে ওয়াটার 80% আছে, অ্যাসিড যদি 20% হয় তাহলে ওয়াটার কি আছে, 80% আছে, তো মিশ্রণটা এতটা। এবার কি বলছে, এতে 5 লিটার জল তুমি ঢেলে দিলে, এতে তুমি কি ঢেলে দিলে, 5 লিটার জল। যেই 5 লিটার তুমি জল ঢাললে মিশ্রণটার পরিমাণ আর 15 লিটার থাকলো না, 5 লিটার জল ঢালার পর হয়ে গেল 20 লিটার, খুব সিম্পল, 20 লিটার হয়ে গেল, মিশ্রণটার পরিমাণ একটু বেড়ে গেল, মিশ্রণটার পরিমাণ আগে যে লেভেলে ছিল তার থেকে একটু কি হয়ে গেছে, বেড়ে গেছে। কিন্তু এখানে আবার কি বলেছে যে এই জায়গায় অ্যাসিড কত পার্সেন্ট হবে, অ্যাসিডের পার্সেন্টেজটা বলো, জলের পার্সেন্টেজ চাইনি, অ্যাসিডের পার্সেন্টেজ চেয়েছে। তো দেখো এখানে আমরা এটা বলতে পারি যে এখানে অ্যাসিড যতটা পরিমাণ আছে জল ঢালার পর এখানে অ্যাসিড ঠিক ততটা পরিমাণই থাকবে, এরকম কি বলা যেতে পারে যে এই জায়গায় এই পাত্রে অ্যাসিড যতটা পরিমাণ আছে এই জায়গায় অ্যাসিড ততটা পরিমাণই আছে, কারণ আমি তো ঢেলেছি জল, জল ঢাললে এখানে জলের পরিমাণ বাড়বে, এই যে 15 লিটার থেকে 20 লিটার কেন হলো, আরো 5 লিটার জল অ্যাড হয়েছে, অ্যাসিড তো অ্যাড হয়নি, তাহলে এখানে যতটা অ্যাসিড ছিল সেই অ্যাসিডটাই এখানে আছে, এখানে কতটা অ্যাসিড ছিল
সেটা ক্যালকুলেট করার নিয়ম। 15 লিটারের 20%, 15 লিটারের 20% ক্যালকুলেশন কেমন হয়? 15 লিটারের 20%, আচ্ছা এখানে 20% কিন্তু মোর লেস কিছু নয় যে 120/100, 80/100 দিয়ে গুণ করবো, অনলি 20% অ্যাসিড আছে। তাহলে অ্যাসিডের পরিমাণ চাই, তাহলে 15 লিটারের 20% মানে ক লিটার? এটা হচ্ছে 3 লিটার। তাহলে 3 লিটার কি আছে? অ্যাসিড আছে। তাহলে আমি এখানে লিখতে পারি তো এখানে 3 লিটার অ্যাসিড আছে, অ্যাসিড তাহলে 3 লিটার আছে। এবার এই মিশ্রণে যদি 3 লিটার অ্যাসিড থাকে তাহলে অ্যাসিডের পার্সেন্টেজ চাই। আচ্ছা 3 লিটার অ্যাসিড আছে কত লিটার মিশ্রণে? নিচে দেখো লেখা আছে 20 লিটার মিশ্রণে। তাহলে বলতে পারা যায় যে 20 লিটারের মধ্যে 3 লিটার কি? অ্যাসিড। পার্সেন্টেজে কত? ইন্টু 100। পার্সেন্টেজ বের করতে আমরা 100 দিয়ে গুণ করি, তাহলে 5 3 5 15%, তাহলে আনসার হয়ে যাবে কত? 15%। 15% অ্যাসিড আছে, ঠিক আছে? তাহলে 15% কি আছে এখানে? অ্যাসিডটা 15% আছে। যদি প্রবলেম হয় তাহলে একবার দেখে নাও একটু টাইম নিয়ে। পদ্ধতি আরো রয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসিক পদ্ধতি, আমরা বেসিকে রয়েছি এখন। তো বেসিক পদ্ধতিতে আমরা কোশ্চেনটাকে সলভ করলাম, এটাই মনে হয় ইজি। নেক্সট কোশ্চেন বলছে একটা নির্বাচনে 10% ভোটার ভোট দেয়নি, 10% ভোটই দেয়নি, 90% ভোট দিয়েছে। প্রদত্ত ভোট মানে যতজন ভোট দিয়েছে তার আবার 11.91%, এটা 11.91%, 11.91% অবৈধ বলে ঘোষণা করা হয়। এই যে পার্সেন্টেজটা না 11.91%, এই পার্সেন্টেজটার একটা ফ্র্যাকশন ভ্যালু আছে। 11.91%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/9। পাই কিভাবে? ফ্র্যাকশন ভ্যালু কনভার্ট, আমরা পার্সেন্টেজটাকে তুলে নিচে 100 দিয়ে লিখি। তাহলে উপরে হচ্ছে 11.91 আর নিচে কত? 100। 11.91কে তোমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করো তাহলে 100/9 পাওয়া যায়। 100/9 নিচে কত আছে? 100 আছে, তাহলে 100 কেটে গিয়ে এটা পাওয়া যাবে কত? 1/9। ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/9। তার মানে ব্যাপারটা এটা দাঁড়ালো 11.91% হচ্ছে অবৈধ বলে ঘোষণা করা, মানে 9 জন ভোটার যদি থাকে তার মধ্যে একটা ছিল হচ্ছে ইনভ্যালিড। ব্যাপারটা এটা। তো আমি এইভাবে জিনিসটাকে যদি সাজাই, 100 জন যদি মোট ভোটার হয়, চাইলে তোমরা 100-এর পেছনে এক্স ধরতে পারো, কোনো প্রবলেম নেই। 100 জন যদি মোট ভোটার হয় তার মধ্যে 10% ভোটার ভোট দেয়নি, তাহলে 10% এখান থেকে কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। তাহলে 90% ভোট দিয়েছে, তাহলে 190% কত? 90 জন। পেছনে জোন লিখে দিই, ঠিক আছে? 100 জন, 90 জন। এবার এই 90 জনের মধ্যে 1/9 অংশ কি ছিল? ইনভ্যালিড ছিল। তাহলে 1/9 অংশ আবার কি হয়ে যাবে? এখান থেকে ইনভ্যালিড গুলো মাইনাস হয়ে যাবে। 90-এর 1/9 অংশ কত? 90-এর 1/9 অংশ হচ্ছে 10 জন, তাহলে 10 জন এখান থেকে আবার সরে যাবে। তাহলে এখান থেকে 10 জন যদি সরে যায় তাহলে 80 জন পড়ে আছে। তাহলে 80 জন কি? 80 জন হচ্ছে ভ্যালিড, ঠিক আছে? ভ্যালিড ভোট। এবার যে বিজয়ী প্রার্থী সে মোট বৈধ ভোট মানে কি? ভ্যালিড ভোটের 60% পেয়েছে, তাহলে এটার 60% কত? এটার 60%, তাহলে 80-র 60%, 80-র 60% কত? 6 48 জন, 48 জন। তাহলে এদিকে কতজন থাকবে? এবার কিন্তু আর 100 থেকে মাইনাস হবে না, কারণ আমি কিন্তু পার্সেন্টেজে লিখছি না জিনিসগুলো। আমি বলেছিলাম কি ট্রি ডায়াগ্রামের ক্ষেত্রে তোমরা একটা জায়গা থেকে যখন ব্রাঞ্চে ভাগ করবে, এদিকে যত পার্সেন্ট লেখা থাকবে এদিকে 100 থেকে মাইনাস করে লিখতে হয়, কিন্তু এটা কি পার্সেন্টেজে লেখা আছে? জোনে লেখা আছে। পিছনে তাই আমি এককগুলোকে লিখছি, এতজন এতজন এতজন। তাহলে 80 থেকে 48 বিয়োগ করে তোমাকে লিখতে হবে এখানে 32 জন। আশা করি এই পোর্শন পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি বলছে? এবং জয়ী হয়েছে 3200 ভোটে, তার মানে এই দুটো ভোটের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটাই তার মানে 3200। এই দুটো ভোটের ডিফারেন্স কত? 16 জনের। এই দুটো ভোটের ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 16 জনের। তাহলে 16 মানেই আমরা কি বলবো? 3200 বলবো। মোট ভোটারের সংখ্যা কত ছিল? মোট ভোটারের সংখ্যা মানে এইটা, ভোটার তালিকায় যতজন রয়েছে তার 100 মানে কত? কগুণ করা আছে? 200 গুণ। তাহলে 200-র পেছনে আরো দুটো শূন্য, তাহলে আনসার হয়ে যাবে কত? 20,000 জন। তাহলে 20,000 জন ফাইনালি আনসার, এতজন। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু। এটাকে আমরা কি বলি? ফ্র্যাকশন ভ্যালু। নেক্সট প্রশ্ন,
লবণ ও জলের একটি মিশ্রণে 12% লবণ আছে। বলছে এরকম একটা লবণ আর জলের মিশ্রণ আছে, লবণ প্লাস জল আছে, বলছে 12% লবণ আছে, এতটা হচ্ছে মিশ্রণটা। যদি 25 কেজি জল বাষ্পীভূত করা হয় তাহলে এখান থেকে 25 কেজি জল বেরিয়ে যাচ্ছে। বাষ্পীভূত করা হচ্ছে মানে কি 25 কেজি জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে মিশ্রণটার পরিমাণ কি হয়ে যাবে, একটু কমে যাবে। 25 কেজি কমে গেল, মানে এটা যদি x কেজি হয় মিশ্রণটা, তাহলে এটা হয়ে গেল কি x মাইনাস 25 কেজি। 25 কেজি জল বেরিয়ে গেছে, তাহলে মিশ্রণটা কমে গেছে, তাহলে x মাইনাস 25 কেজি হয়ে গেছে। কিন্তু এখানে লবণের পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে, লবণের ঘনত্ব বেড়ে গেছে, জল বেরিয়ে গেছে না, তাহলে লবণের পরিমাণ কি হয়ে গেছে 12% থেকে 15%, তাহলে এখানে লবণ হয়ে গেছে 15% লবণ হয়ে গেছে। তো আমরা এই ইনফরমেশন থেকে x এর মানটাকে আগে বের করব, এই জাস্ট এইটুকু ইনফরমেশন থেকে আমরা কি করব, আগে x এর মানটাকে বের করব। তারপরের স্টেপে আবার আমরা কি করব, এখন যদি 25 কেজি জল আবার যোগ করে দিই তাহলে মিশ্রণে লবণের নতুন শতাংশ কত হয়। বলছে এইখানে আবার তুমি কি করে দাও, 25 কেজি জল আবার যোগ করে দাও। 25 কেজি জল যদি আমরা আবার যোগ করে দিই তাহলে লবণের পার্সেন্টেজ কত হয়ে যাবে সেটা বার করতে হবে। ঠিক আছে, দেখো এখানে 25 কেজি জল তো কমে গেছে, কমে যাওয়ার পর লবণ কি হয়ে গেছে 15% হয়ে গেছে। এখানে যদি আবার তুমি সেই 25 কেজি জল আবার যোগ করে দাও তাহলে আবার তো সেই কেসটাই হয়ে যাবে, লবণ তো 12% হয়ে যাবে, মিশ্রণে লবণের নতুন শতাংশ কত হবে 12% হয়ে যাবে। তো এখন প্রশ্নটা যদি এরকম করো তো 25 কেজি না করে এটা 25 কেজি, দুটো যদি সেম নাও হয় তো তোমাকে পুরোটাই করতে হতো। তাহলে আমি ইন ডিটেলস আমি করে দেখাচ্ছি তোমাদের, ইন ডিটেলস আমি করে তোমাদের দেখাচ্ছি। আগে তোমার এক্স এর মানটাকে বের করো, ঠিক আছে, এক্স এর মানটাকে বের করি। তবে এক্স এর মান বের করবো কিভাবে, আমরা এখান থেকে জল বাষ্পীভূত করেছি, মানে এখানে জলের পরিমাণ এখানে জলের পরিমাণ সেম নয়। জল বাষ্পীভূত হওয়া মানে কিন্তু লবণ সেম আছে, লবণের পরিমাণ সেম আছে, হয়তো ঘনত্ব বেড়েছে, জল কমে যাওয়ার জন্য ঘনত্ব বেড়ে গেছে, কিন্তু লবণের পরিমাণ সেম আছে, এখানে লবণ যতটা ওখানে লবণ ততটা। তো লবণের পরিমাণ যদি সেম থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স এর 12% যা এক্স মাইনাস 25 15% হচ্ছে তাই। তাহলে পার্সেন্টেজের 0 0 না, মানে 100 100 নিচে ক্যান্সেল আউট হলো। এটাকে সলভ করো, 12x ইকুয়াল টু 15x প্লাস আরো কত, এটা অ্যাড করলে কত আসবে 15 আর 25 গুণ 5 15 75 5 হাতে 7 37। এখান থেকে x এর মান কত আসছে, x এর মান তো চলে আসছে হচ্ছে নেগেটিভ, আচ্ছা না এটা প্লাস ছিল না, এটা ছিল মাইনাস, x মাইনাস 25, এটা মাইনাস আছে, এটা কি আছে মাইনাস আছে। তাহলে x এর মান 375 বাই কত 3, 125 কেজি, x এর মান ছিল 125 কেজি, তাহলে এটা 125 কেজি, এটা 100 কেজি। এবার কি বলছে, এটা হয়ে গেল কি, এটা হচ্ছে 100 কেজি, এটা হচ্ছে 125 কেজি, এটা হচ্ছে 100 কেজি। আবার তুমি কি করছো, এতে তুমি 25 কেজি জল আবার যোগ করে দিচ্ছ। 25 কেজি জল যদি আমরা যোগ করে দিই তাহলে লবণের পরিমাণটা তো একই থাকবে। দেখো এখানে তাহলে আবার হয়ে গেল হচ্ছে 125 কেজি, আবার 25টা জল যোগ করে দিলাম, এটা হয়ে গেল 125 কেজি। এটা কত কেজি আছে, এটা হচ্ছে 100 কেজি। এখানে লবণ ধরে নাও x% আছে, তাহলে লবণের পরিমাণ তো সেম থাকবে, তাহলে আমরা এটা বলবো যে এখানে লবণের পরিমাণ যা ওখানে লবণের পরিমাণ তাই, কারণ আমি এতে কি ঢেলেছি, জল ঢেলে দিয়েছি। এখানে লবণের পরিমাণ ওখানে লবণের পরিমাণ যদি সেম হয় তাহলে এখানে লবণের পরিমাণ লিখতে আমরা কি করব 100 15%, আর ওদিকে লবণের পরিমাণ লিখতে কি করব 125 x%। তাহলে 100 100 গেল কেটে, 25 দিয়ে কেটে এটা হলো কত 4, 25 দিয়ে কেটে এটা হলো কত 5, 5 আর 15 কেটে হলো 3, তাহলে x এর মান হয়ে গেল কত x ইকুয়াল টু আবার 12। তো প্রথমেই বলা হয়েছিল x এর মান তো 12ই আসবে। হ্যাঁ, এবার এটাকে ইন ডিটেলস কেন সলভ করে দেখালাম, দেখো এই জায়গায় 25 কেজি দিয়ে দিয়েছে, কিন্তু পরেরটা তো 25 কেজি নাও দেওয়া থাকতে পারে। 25 কেজি দেওয়া আছে বলে আমরা এখান থেকে আনসার বলে দিতে পারছি যে এতে যদি আমরা আরো 25 কেজি জল ঢেলে দিই তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাবে, লবণ 12% হয়ে যাবে। কিন্তু এখানে যদি 25 কেজি না থেকে অন্য কিছু থাকতো
তাহলে তোমাকে তো এইভাবেই কোশ্চেনটাকে সলভ করতে হতো, তাই আমি ইন ডিটেলস এইভাবে তোমাদের কোশ্চেনটাকে সলভ করে করে দেখালাম। ঠিক আছে, একবার তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ কি কি করা হয়েছে। প্রথমে এই দুটো ছবিকে নেওয়া হয়েছে, সেখান থেকে এক্স এর মান বের করা হয়েছে। এক্স এর মান যদি বের করা হয়, এক্স এর মান এসছে কত 125, তাহলে এই পরিমাণটা কত হয়ে গেল 100 কেজি। আবার তুমি 25 কেজি জল ঢালছো, নতুন যে মিশ্রণটা পাওয়া গেল আবার 125 কেজি পাওয়া গেল। এখানে লবণ ছিল 15%, এখানে লবণ কত পার্সেন্ট জানি না, লবণের পরিমাণ সেম, জল ঢালার পর লবণের পরিমাণ কি থাকবে, সেম থাকবে। তাহলে এখানে লবণের পরিমাণ আর এখানে লবণের পরিমাণকে সেম বানিয়েছি। এখানে লবণের পরিমাণ লিখতে কি লিখেছি 100 কেজির 15%, 100 কেজির 15%। এখানে লবণের পরিমাণ লিখতে কি করেছি 125 কেজির x%, 125 কেজির x%। সলভ করা হয়েছে, দুদিকটা কাটাকুটি করা হয়েছে, এক্স এর মান পাওয়া গেছে আবার কত 12। তাহলে ফাইনালি আনসার যেটা পেলাম ওটা হচ্ছে আনসার 12। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। চিনির দাম 30% বেড়ে যাওয়ায় একটা পরিবার চিনির ব্যবহার কত শতাংশ কমিয়ে দিলে খরচ এখানে বলেছে 10% বৃদ্ধি পাবে। এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলোকে সলভ করছিলাম সেখানে কি রকম দেখা হচ্ছিল, সেখানে আমরা এরকম দেখছিলাম যে চিনির দাম 30% বেড়ে যাওয়ার পর ব্যবহারকে কত পার্সেন্ট কমালে খরচটা অপরিবর্তিত থাকে, এইরকম টাইপের কোশ্চেন দেখা হচ্ছিল। খরচ কি থাকছিল অপরিবর্তিত, কি এখানে অপরিবর্তিত কথাটা নেই, এখানে বলেছে খরচ 10% বৃদ্ধি পাবে। 30% বেড়ে গেছে মানে দাম তাহলে কি হয়ে গেছে আগে আর পরে, আগে আর পরে। 30% বেড়ে গেছে মানে 100 থেকে 130 হয়ে গেছে, 100 থেকে কি হয়ে গেছে 130 হয়ে গেছে। ঠিক আছে, ব্যবহার কি করতে হবে, কিছু না কিছু একটা করতে হবে ব্যবহার, যাতে খরচটা কি হয় 10% বৃদ্ধি পায়। 10% বৃদ্ধি মানে এখানে যদি 100 থাকে এই জায়গা হতে হবে কত 110। এর শর্টকাট কি আমি পরে দেখাচ্ছি। এখানে যদি 100 হয় তাহলে এখানে থাকবে কি 110। তাহলে তোমাকে ভাবতে হবে যে এই জায়গায় কি নাম্বার বসবে যাতে এই দুটোর গুণফল 100 হয়, এই দুটোর গুণফল 110 হয়। তাহলে এখানে আমার বসবে কত 1, কারণ 100 এর সাথে 1 গুণ করলে 100 হয়। আর এইখানে 130 এর সঙ্গে কত গুণ করলে 110 হয়, এই নাম্বারটা একটা ভগ্নাংশ। 130 এর সঙ্গে যদি আমরা 110/130 গুণ করি তাহলে 130 কাটবে আর 110 পাওয়া যাবে। তাহলে এইটা হচ্ছে অনুপাতটা, ব্যবহার 1 থেকে এত করতে হবে। এবার এই অনুপাতটাকে ঠিক করবার জন্য এটাকেই আমরা উভয় পক্ষে 130 গুণ করে দিই, তাহলে এদিকে হয়ে যাবে 130 আর ওদিকে হয়ে যাবে কত 110। এবার দেখে নাও এখানে কত পার্সেন্ট ব্যবহার কমেছে, বলবো 20 কমেছে। কোথা থেকে কমেছে 130 থেকে কমেছে, ইনটু 100। তাহলে ফাইনালি যে আমরা আনসারটা পাচ্ছি সেটা কত পাচ্ছি, 0 সাথে 0 কাটলো 200/13। 5 × 13 = 65। এইটা হলো ফাইনাল আনসার, 15 পূর্ণ 5/13%, 15 পূর্ণ 5/13%। এবার দেখো তোমরা শর্টকাট এখান থেকেই বানাতে পারো। এই যে এই দুটো নাম্বার আমরা পেয়েছি কোত্থেকে, তোমরা প্রশ্নটার দিকে ভালো করে একবার তাকাও। একবার বলেছে 30% বৃদ্ধি তাহলে 130, একবার বলেছে 10% বৃদ্ধি তাই 110। তাহলে এত কিছু ভাবনা চিন্তার কোনো দরকার ছিল, এত কিছু ভাবনা চিন্তার কোনো দরকার ছিল না। তাহলে 130 আর 110। এবার বলছে ব্যবহার কত শতাংশ কমাতে হবে, তাহলে কমবে কোথায় 130 থেকে 110 গেলেই তো ব্যবহার কমবে। তাহলে 20 কমছে, কোথা থেকে কমছে 130 থেকে কমছে, ইনটু 100। ক্যালকুলেট করো, ওই আনসারটাই তোমরা পাবে, এটা এখানে করা হয়েছে 15 পূর্ণ 5/13%। জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে ইন ডিটেলস আগে আমি করে জিনিসটাকে দেখালাম, তারপর যে দুটো নাম্বার তোমাদের এখানে এলো সেই দুটো নাম্বার তোমরা এমনি প্রশ্ন থেকেও লিখতে পারতে 130 আর 110। তাহলে কত পার্সেন্ট কমেছে আমরা এইভাবে আনসার বের করতে পারি। ঠিক আছে, চলে যাওয়া যাক নেক্সট কোশ্চেন। বলছে একজন ছাত্র একটি সংখ্যাকে 5/3 পরিবর্তে 3/5 দিয়ে গুণ করে ফেলেছে। 5/3 দিয়ে গুণ করতে বলেছিল, সাপোজ একটা নাম্বার ছিল 15, তাকে তোমাকে 5/3 দিয়ে গুণ করতে বলেছিল, মানে আনসারটা আসার কথা ছিল 25। সে গুণ করে ফেলেছে 15-র সঙ্গে 3/5 আর তার চলে এসছে কত 9। এই 15টা কোত্থেকে পেলাম, এই যে নিচে একবার 3 নিচে একবার 5 আছে, 3 আর 5-এর লসাগু, যাতে আমরা গুণগুলোকে ইজিলি ক্যালকুলেট করে ইন্টিজার বা পূর্ণ সংখ্যায় মান আনতে পারি। তাহলে তার গণনায় কত শতাংশ ত্রুটি ছিল, দেখো এইটা তো রাইট আনসার আর এটা তার ভুল আনসার।
তাহলে কত পার্সেন্ট তার ভুল এসছে, তাহলে কতটা কম এসছে দেখে নাও আগে। বলবো 16 কম এসছে। কোথা থেকে 16 কম? অরিজিনাল আনসার থেকে 16 কম, 25 থেকে 16 কম ইনটু 100, তাহলে কত পার্সেন্ট ত্রুটি? এরর এসছে 64%, 464% এরর এসছে। একবার ভালো করে দেখে নাও। 15টা করতে পেলাম, বলছে একটা নাম্বার ছিল, ওই নাম্বারটাকে ধরে নিলাম, তোমরা চাইলে এক্স ধরতে পারো। একটা নাম্বারকে 15 ধরলাম, সেই 15 সালে তোমাকে 5-এর 3 গুণ করতে বলেছিল, মানে কারেক্ট আনসার আসার কথা ছিল 25, করে ফেলেছে 15-র সঙ্গে 3-এর 5 গুণ, তার চলে এসছে হচ্ছে 9। তাহলে তার কত পার্সেন্ট এরর এসছে? তাহলে 25 থেকে কত কম চলে এসছে? 25 থেকে 16 কম চলে এসছে। কত পার্সেন্ট কম? ইনটু 100। তাহলে আমরা আনসার পেলাম 64% এরর। এটাই হচ্ছে আনসার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। বলছে একজন ব্যক্তি তার আয়ের 75% খরচ করে, মানে 100 টাকা যদি আয় হয় 75 টাকা খরচ করে, বাকি 25 টাকা তার সঞ্চয়। তারপর কি বলছে? যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 10% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে এক কাজ করা যাক। আয় বলছে 75%, আয়ের 75% খরচ করে, তাহলে আমরা জানি যে আয় মানে কি? আয় মানে হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়। আয় মানে হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়, ঠিক আছে? আয় যদি 100 টাকা হয়, সে ব্যয় করছে কত? 75 টাকা। সে সঞ্চয় করছে কত? 25 টাকা। ছোট করলে আমরা কি পাই? এই তিনটেকেই যদি আমরা কাটাকুটি করি, তাহলে কাটাকুটি করলে যেটা পাবো 4:3:1। 3 টাকা ব্যয়, 1 টাকা সঞ্চয়, আয় হচ্ছে 4 টাকা। তুমি চাইলে পিছনে আরো দুটো করে জিরো বসাতেই পারো, একটা করে জিরো তুমি লাগাতে পারো, একটা করে জিরো বসিয়ে দিল। আয় 20% বাড়ছে, তাহলে আয় যদি 20% বাড়ে, তাহলে নতুন আয় কত হবে? বৃদ্ধিপ্রাপ্ত আয়। তার মানে 40 ইন্টু 120/100, বা 40-এর 20% হচ্ছে 8, 8 আরো 40-এর সঙ্গে যোগ করে দাও, 48। মনে পড়ছে তো? তারপর কি বলছে? যে খরচটা 10% বৃদ্ধি পাচ্ছে। খরচ আগে ছিল 30 টাকা, 10% বাড়ছে, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত খরচ 30-এর 10% বা 30-এর 110/100, 110% ক্যালকুলেট করতে। 30-এর 10% হচ্ছে 3, আরো 3 বেড়ে যাবে, তাহলে 33 হয়ে যাবে। তাহলে আমাকে বলো এই জায়গায় কি আসবে? এইটার এটার বিয়োগফল, এটা বিয়োগফল কত? 15 আসবে। তাহলে সঞ্চয়টা কত পার্সেন্ট বাড়ছে? সঞ্চয়টা 5 বাড়ছে। কখনো 5% বলতে পারবো না, সঞ্চয় বাড়ছে 5। কোথা থেকে 5 বাড়ছে? 10 থেকে, ইনটু 100, তাহলে হয়ে গেল 50%। 50% কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। এটা হচ্ছে আনসার। তো কোশ্চেন যেভাবে সলভ করানো হচ্ছে, তো তোমরা এইগুলোকে একটু ফলো করলে তোমরা পার্সেন্টেজের পুরো চ্যাপ্টারটাই কিন্তু কভার আপ করতে পারবে, ঠিক আছে? পার্সেন্টেজের পুরো চ্যাপ্টারটাই কভার আপ করতে পারবে এই যে টেকনিকগুলো দেখানো হচ্ছে, সেগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আর যেভাবে বোঝানো হচ্ছে সেভাবে আশা করি কোনো রকম বুঝতে তোমাদের প্রবলেম হবে না। একজন বিক্রেতা একটি দ্রব্যের মূল্য 20% বৃদ্ধি করে তারপর আবার 20% কমিয়ে দেয়, তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 20% বৃদ্ধি, 20% তারপর আবার কি করে দিয়েছে? কমিয়ে দিয়েছে। তাহলে ফর্মুলা x + y + xy/100। সেক্ষেত্রে প্রথমে আমরা x এর জায়গায় কি লিখবো? 20% বৃদ্ধি মানে +20, y এর জায়গায় কি লিখবো? 20% ছাড় মানে -20। তারপর x হচ্ছে পজিটিভ, y নেগেটিভ, প্লাসে মাইনাসে মাইনাস সাইন, 20 × 20/100। এই 20 আর এই 20 কাটবে, তাহলে এই 20-এর সাথে এই 20 কি হলো? কাটলো। তাহলে নেগেটিভে কত পেলাম? 4 পেলাম। তাহলে যখন আমরা আনসার বলবো কি বলবো? 4% লস হয়ে গেছে, 4% কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে, ঠিক আছে? 4% কি হয়ে গেছে? ক্ষতি হয়ে গেছে। নেক্সট, একজন এজেন্ট 10,000 টাকা পর্যন্ত বিক্রির ওপর 5% এবং তার ওপরে বিক্রির ওপর 4% কমিশন পায়। মানে তোমার একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 30,000 টাকা সে বিক্রি করেছে। 30,000 টাকার মধ্যে প্রথম 10,000 টাকার ওপর সে 5% কমিশন পাবে, আর 30,000 টাকার ওপরে যা সেল করেছে, মানে 30,000 টাকার 10,000 টাকার ওপরে যা সেল করেছে, 10,000 টাকার ওপরে তো আরো 20,000 টাকা সেল করেছে, সেই 20,000 টাকার উপর 4% কমিশন পাবে। তো এইভাবে সে মোট 3,100 টাকা কমিশন পেয়েছে শুধু। তাহলে সে মোট কত টাকার বিক্রি করেছিল? এবার ধরা যাক সে
এক্স টাকার বিক্রি করেছিল, ভালো করে শোনো, সে এক্স টাকার বিক্রি করেছিল, ঠিক আছে। তো এই এক্স টাকার মধ্যে প্রথম যে 10,000 টাকা তার উপর একটা কমিশন পাবে, আর বাকি যে এক্স মাইনাস 10,000 টাকা, মানে 10,000 টাকার ওপরে যত টাকা এক্স মাইনাস 10,000 তার উপর একটা কমিশন পাবে, এর ওপর 5% পাবে আর এর উপর 4% পাবে, আর সব মিলিয়ে তার টোটাল কমিশন পেয়েছে হচ্ছে 3,100 টাকা। তাহলে কি লিখবো যে 10,000-এর 5%, 10,000-এর 5% এটা একটা কমিশন, প্লাস এটার ওপর এক্স মাইনাস 10,000-এর 4%, সব শুদ্ধ মিলিয়ে টোটাল যা কমিশন সেটা হচ্ছে 3,100, ঠিক আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করা যাক, দুটো করে শূন্য কাটি, এটা 500 আসবে, 500 ওদিকে শিফট হবে, তাহলে এক্স মাইনাস 10,000 ইন্টু 4/100 ইকুয়াল টু, এখান থেকে কি মাইনাস হবে 500, 500 মাইনাস হলে হয়ে যাবে কত 2600, ঠিক আছে। আচ্ছা নেক্সট, এবার এটা আর এটা কাটবে, হয়ে যাবে 25, 25-এর সঙ্গে 2600 গুণ হবে, তাহলে এক্স মাইনাস 10,000 ইকুয়াল টু 25 আর 26 গুণ হলে কত হয়, পিছনে দুটো শূন্য, 25 25 625 হয়, তার সঙ্গে আরো 25 যোগ, তাহলে 650, 10,000 ওদিকে গিয়ে আরো অ্যাড হয়ে যাবে, তাহলে এক্স এর মান হয়ে যাবে হচ্ছে 75,000। তাহলে মোট সে 75,000 টাকার সেল করেছিল, সে মোট 75,000 টাকা সেল করেছিল, সেই 75,000 টাকার মধ্যে 10,000 টাকার উপর 5% সে কমিশন পেয়েছে, আর বাকি 65,000-এর উপর 4% কমিশন পেয়ে সে মোট 3,100 টাকা কমিশন পেয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে আসা যাক। দুটো সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? বলছে দুটো সংখ্যা তৃতীয় একটি সংখ্যা, তাহলে তৃতীয় একটি সংখ্যাটাকে আমরা ধরে নেব 100 ছিল। দুটো সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটা কি বলেছে? প্রথম সংখ্যাটা বলেছে হচ্ছে 20% বেশি, 20% বেশি মানে 120। আর দ্বিতীয় সংখ্যাটা কি ছিল? দ্বিতীয় সংখ্যাটা ছিল হচ্ছে 50% বেশি, মানে কার 50% বেশি? তৃতীয় সংখ্যারই 50% বেশি। তো তৃতীয় সংখ্যার 50% বেশি মানে হচ্ছে 150। কি বলছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট? তাহলে প্রথম সংখ্যাটার পার্সেন্টেজ চাই, দ্বিতীয় সংখ্যাটার রেসপেক্টে পার্সেন্টেজ চাই, কত পার্সেন্ট? তার জন্য আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। তাহলে কি বলা হয়েছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট, তাহলে প্রথম সংখ্যার পার্সেন্টেজ চাই, দ্বিতীয় সংখ্যার রেসপেক্টে চাই, ইন্টু 100। ক্যালকুলেট করে নাও, তাহলে 0-র সাথে 0 কাটছে, এটা তোমার 3 দিয়ে কাটবে, 3 দিয়ে 4, 3 দিয়ে হবে 5, 5 আর 100 কাটলে হলো কত? 20, 20 ইন্টু 4 হয়ে গেল কত? 80। তাহলে 80% হয়ে যাবে হচ্ছে ফাইনাল আনসার। কত পার্সেন্ট হ্রাস বা কত পার্সেন্ট বৃদ্ধি এসব কিছু দেওয়া নেই, শুধু বলেছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত পার্সেন্ট। যদি প্রশ্নটা এরকম থাকতো যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে কত শতাংশ কম, তখন আমাদের বলতে হতো ওপরে থাকতো 30, নিচে থাকতো হচ্ছে 150 ইন্টু 100 হতো। কি বললাম? আবার বলছি, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে কত পার্সেন্ট কম, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে কতটা কম? 30 কম। দ্বিতীয় সংখ্যার থেকে 30 কম, নিচে আসতো 150 ইন্টু 100। ওরকম প্রশ্ন দেয়নি, বলছে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। প্রথম সংখ্যাটা যাবে হচ্ছে লবে, দ্বিতীয় সংখ্যার রেসপেক্টে পার্সেন্টেজ চেয়েছে, দ্বিতীয় সংখ্যাটা যাবে হরে, তার সাথে গুণ হবে হচ্ছে 100। তো আমরা পেলাম হচ্ছে 80%। বলছে একটি পরীক্ষায় একজন প্রার্থী 25% নাম্বার পেয়ে 40 নম্বরের জন্য ফেল করে, অন্য একজন প্রার্থী 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 50 নম্বর বেশি পায়, তাহলে পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নাম্বার কি ছিল, মানে ফুল স্কোর কি ছিল? তাহলে এই টাইপের কোশ্চেন সহজে সলভ করার টেকনিক কি বলা হয়েছে যে পার্সেন্টেজ মাইনাস করো আর নাম্বার অ্যাড করো। তাহলে পার্সেন্টেজ মাইনাস করো মানে হচ্ছে এই দুটো পার্সেন্টেজ মাইনাস করলে আসবে 15%, আর নাম্বার যোগ করে দাও, দুটো নাম্বার যোগ করে দিয়ে 90। 100% মানে কত? 600। 6 গুণ করা আছে, 15 6 গুণ হচ্ছে 90, 6 15 90, এদিকে 6 গুণ হয়ে যাবে, 600 হচ্ছে প্রাপ্ত নাম্বার না ফুল স্কোর হচ্ছে 600। আশা করি জিনিসটা ক্লিয়ার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফলকে অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ কমাতে হবে? সেই সিস্টেম এখানে বলেছে যে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখা চাই। তাহলে দৈর্ঘ্য 40% বৃদ্ধি পাচ্ছে, তাহলে 100 থেকে কত হচ্ছে
140, এদিকে 40% কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, 40% বৃদ্ধি। তো তোমাকে যখন আনসার বলতে হবে তখন উল্টো দিক থেকে বলতে হবে কত পার্সেন্ট হ্রাস হচ্ছে। 40% হ্রাস তো বলা যাবে না, 40 হ্রাস হচ্ছে বলা যায়, 40% না। 40 যে কমছে 140 থেকে কমছে, কত পার্সেন্ট কমছে, এই ক্যালকুলেশন করলে তোমরা এটার আনসার পেয়ে যাবে। তো দেখো প্যাটার্ন গুলো সব কিন্তু ম্যাচ করে যাচ্ছে, একটু একটু করে ভাষা পরিবর্তন করছে। তো তোমরা কিন্তু এইগুলোকে দেখে যেন ধরতে পারো, সেই জন্যই তোমাদের কিন্তু এরকম প্রশ্নগুলোকে রাখা হচ্ছে বারবার, যাতে অ্যাটলিস্ট এই কোশ্চেনগুলোকে তোমরা করতে পারো। এগুলো হচ্ছে বেসিক টাইপ কোশ্চেন, গ্রুপ সি-ডি লেভেলের পরীক্ষাগুলোতে আসার মতন কোশ্চেন। তো সেই কোশ্চেনগুলোকে তাই আমরা কিন্তু বারবার সলভ করে দেখছি, যে তোমরা জিনিসগুলোকে ভালো করে জিনিসগুলোকে বোঝো, ঠিক আছে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় তোমরা দেখতে পারো। তাহলে 0-র সাথে 0 কাটলো, এটা কাটলে কত আসছে, 2 আর 7, তাহলে 200কে 7 দিয়ে ভাগ হবে, তাহলে 200/7। 7 দুগুণে 14, 60, 7 7 49, 7 8 56, 4 4 7, তাহলে 28.4% হয়ে যাবে হচ্ছে আনসার। প্রস্থ কত শতাংশ কমাতে হবে, তাহলে প্রস্থ বলবো 28.4% কমাতে হবে, ঠিক আছে। তো আজকে আমরা যে কোশ্চেনগুলোকে সলভ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চ্যাপ্টার কমপ্লিট হলো। নেক্সট আমরা একটা টপিক নিয়ে ডিসকাশন করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড কিপ লার্নিং।